বাবারে বাবা, কি যে রোদ উঠেছে! ছাতা দিয়েও যে কোনো কাজ হচ্ছে না। আহ, আর পারছি না, অনেক গরম। আরে, ওই তো ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি। কে যেন ওখানে বসে আছে। আমিও গিয়ে ওখানে একটু বসে পড়ি। আরে, কি ব্যাপার দাদা? এখানে এভাবে বসে আছো যে? কি হয়েছে, হ্যাঁ? কি আর হবে, এই গরমে কি আর কাজ করা যায়? তাই গাছের নিচে বসে আছি। তা তুমি ঠিকই বলেছো, আজ অনেক গরম পড়েছে। আমিও দোকান বন্ধ করে এলাম। এভাবেই তারা দুজন কথা বলতে থাকে। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর বিমল বাড়িতে ফিরে আসে। গিন্নি, ও গিন্নি! হ্যাঁ গো, তোমার এই আসার সময় হলো। সে কখন বাড়ি থেকে বেরিয়েছিলে? এই গরমে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। এখন আমায় একটু খেতে দাও তো গিন্নি। অনেক দূর থেকে হেঁটে এলাম, অনেক খিদে পেয়েছে গো। ঠিক আছে, দিচ্ছি। এরপর বিমলের স্ত্রী বিমলকে খেতে দেয়। খাবার শেষ করে বিমল শুয়ে পড়ে। কি গো, এই গরমের দিনে তুমি ঘুমাবে নাকি? হ্যাঁ গো গিন্নি, অনেক ঘুম পাচ্ছে। গরমের দিনেই আমার বেশি ঘুম পায়। কি আর করব, এখন যে আমার ঘুমোতেই হবে। হাহ। ঠিক আছে, ডাকবো না, তুমি ঘুমাও এবার। তারপর বিমল ঘুমিয়ে পড়ে। সে গ্রামের রাস্তার পাশে ছিল এক ডালিম গাছ। ডালিম গাছে ছিল অনেক ডালিম। আর সেখানে থাকতো এক ডাইনি। ডাইনির জন্য কেউ সেই গাছের ডালিম খেতে পারতো না। না, এই প্রত্যেকটা দিন ডালিম খেতে আর ভালো লাগে না। অনেক গরম পড়েছে। আর এই গরমের দিনের পান্তা খেতে খুব ইচ্ছে করছে। কি যে করি! যাই, একটু গ্রামের ভিতরটা দেখে আসি। দেখি কোথাও পান্তা পাই কিনা। এই বলে সেই ডাইনি গ্রামে চলে গেল। আর সবার বাড়িতে উকি দিয়ে দেখতে লাগলো। না, কোথাও তো পান্তা দেখতে পেলাম না। এই গ্রামের মানুষগুলো কি পান্তা খায় না নাকি? আজ বরং চলে যাই। এরপর সেই ডাইনি তার ডালিম গাছে চলে এলো আর ডালিম খেতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। একদিন রাতের বেলা। হ্যাঁ গো, তুমি বরং আজকে একটু বেশি করে চাল নিও। কাল সকালে পান্তা খাবো। ঠিক আছে, তাই হবে। আমারও পান্তা খেতে খুব ইচ্ছে করছে। এই বলে বিমলের স্ত্রী বেশি করে চাল নিল, রাতের রান্না করে নিল। আর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা। বিমলের স্ত্রী রান্নাঘর থেকে পান্তাগুলো নিয়ে আসতে লাগলো। আর সে পান্তার গন্ধ ডাইনির নাকে এসে লাগলো। আহ, কি গন্ধ! মনে হচ্ছে কেউ পান্তা খাচ্ছে। আমাকেও যে পান্তা খেতে হবে। পান্তার গন্ধ যেদিক দিয়ে আসছিল, ডাইনি সেদিক দিয়েই যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে ডাইনি বিমলের বাড়িতে চলে গেল। ও, তাহলে এই বাড়িতে পান্তা খাওয়া হচ্ছে। হ্যাঁ গো, তুমি খেতে থাকো, আমি রান্নাঘর থেকে আসার পর। কি গো, তোমার পান্তাগুলো খাওয়ার সাথে সাথে তুমি আমার পান্তাগুলো খেয়ে নিলে। আরে, তোমার পান্তাগুলো কে খেলো?
নিজেই খেয়ে আবার বলছো কে খেলো? তুমি আমার জন্য একটুকু রাখলে না? সব পান্তা খেয়ে নিলে। এবার আমি কি খাবো? সকালে তো কোনো রান্নাও করা হয়নি। আরে গিন্নি, আমি সত্যি বলছি, আমি তোমার পান্তা খাইনি। হয়েছে, থাক, তোমায় আর কিছু বলতে হবে না। এ কথা বলে বিমলের স্ত্রী রাগ করে সেখান থেকে চলে গেল। অন্যদিকে ডাইনি হাসতে লাগলো। খুব মজা হয়েছে, পান্তাটা দারুণ ছিল। এবার আমি আমার জায়গায় চলে যাই। এরপর ডাইনিটা তার ডালিম গাছে চলে গেল। বিমলও তার কাজে চলে গেল। গ্রামে যার যার বাড়িতে পান্তার গন্ধ পেত, ডাইনি সেখানে গিয়ে পান্তা খেয়ে আসতো। এভাবে অনেকদিন চলে গেল। এবার দেখবো আমার পান্তা কে খায়। এই বলে বিমলের বউ পান্তা নিয়ে খেতে বসে। আর তখনই সেই ডাইনিটা সেখানে চলে আসে। একবার পান্তা মুখে দিতেই সে ডাইনি সবগুলো পান্তা খেয়ে নেয়। আরে এ কি, আমার পান্তাগুলো কোথায় গেল? হায় হায় ভগবান, এ যে ডাইনির কাজ মনে হচ্ছে। ও মা! আরে গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? গিন্নি, আহ আমি কোথায়? আরে গিন্নি, কি হয়েছে তোমার? ডাইনি, ডাইনি, ওগো, তুমি আমায় ডাইনির হাত থেকে বাঁচাও। ও যে আমাকেও খেয়ে ফেলবে। কিসব বলছো তুমি? এখানে কোথায় ডাইনি? আছে আছে, সে যে আমার পান্তাগুলো খেয়ে নিয়েছে। তুমি তাড়াতাড়ি তান্ত্রিককে খবর দাও। বউয়ের কথা শুনে বিমল তান্ত্রিক বাবাকে বাড়িতে নিয়ে আসে আর ডাইনির ব্যাপারে সব কথা খুলে বলে। এসব শুনে তান্ত্রিক যজ্ঞ করতে শুরু করে আর ডাইনিকে ডাকতে থাকে। আরে, কে আমায় ডাকছে? আমায় যে এখানে থাকতে দিচ্ছে না, তার কাছে যে আমায় যেতে হবে। কি হয়েছে রে? আমায় এভাবে ডেকে আনলি কেন? এসব কি শুরু করে দিয়েছিস তুই? তুই এই গ্রামের সবার পান্তা খেয়ে ফেলছিস কেন? এই গরমের দিনে পান্তা খেতে সবারই ভালো লাগে, আর তাই আমিও খেয়েছি। এতে দোষের কি রে? তুই তো কাউকেই খেতে দিচ্ছিস না, সব একাই খাচ্ছিস। তোর জন্য গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তুই পান্তা খাওয়া ছাড়বি নাকি আমি তোকে বেঁধে রাখবো? না 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 না, আমি পান্তা খাওয়া ছাড়তে পারবো না। তাহলে তুই আমার কাছে বন্দী হয়ে থাক সারা জীবন। না না, আমায় বন্দি করিস না। এরপর আর তোমাদের পান্তা খাবে না। এবার আমি আসি। গিন্নি, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো। পারবো না আমি। কাজের লোককে যেমন ছাড়িয়েছো তেমন নিজে রান্না করবে আজকে থেকে। আজকে থেকে বাড়ির সব কাজ করবে। এবার নিজের খোলস থেকে বেরিয়ে এসো। আরে গিন্নি, চুপ করো তো। আচ্ছা যাও, চা করে নিয়ে আসো। আমি একটু পর যাচ্ছি কাজের লোক খুঁজতে, আর এসব কথা যেন না শুনি। হয়েছে হয়েছে, চোরের মায়ের বড় গলা। এরপর মোড়লের বউ চলে যায় রান্নাঘরে। আর এদিকে মোড়ল বসে বসে মনে সুখে গান গাইতে থাকে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো।
এই বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরলো নাকি? বুড়ো বয়সে গলা ছেড়ে গান ধরেছো যে? দেখো তোমার গান শুনে আশেপাশের কাকগুলো যেন বাড়িতে না চলে আসে। হা 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 হা, কেন কেন? এই সকালবেলা কাক কেন আসবে? এই বৈশাখে আসলে কাল বৈশাখী চলে আসবে। কাকেরা তো তোমার আপন ভাই। কাক আর তোমার গলা তো একই রকম। এই যে চা রাখলাম এখানে, খেয়ে নিও, আমি গেলাম। আরে, সারা গ্রামের মানুষ আমার চোখ দেখলে কাপড় ভিজিয়ে ফেলে, আর আমার গিন্নি কিনা চেপে দিয়ে মেপে দিল। এই তুমি কি বললে? আমাকে কিছু একটা বললে মনে হলো। এই যে, না গো গিন্নি, কই কিছু বলিনি তো, আমি গান গাচ্ছিলাম। চুপচাপ খেয়ে কাজের লোকের সন্ধানে বের হও, নইলে ভালো হবে না কিন্তু, এই বলে রাখলাম। যাচ্ছি গো যাচ্ছি। গিন্নির কান নাকি অন্য কিছু, পিঁপড়ের নাকের মতো। যাই যাই, গিয়ে দেখি কাজের লোকের সন্ধান পাই কিনা। কি দিনকাল পড়লো, আমাকে নাকি যেতে হবে কাজের লোকের সন্ধানে। এরপর মোড়ল বেরিয়ে পড়ে কাজের লোকের সন্ধানে। গ্রামের পথ ধরে কিছু দূর হাঁটার পর মোড়ল দেখতে পায় কি ব্যাপার, ওই বড় গাছটার নিচে কে যেন বসে কান্না করছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো। এ কি, এই মেয়ে, কে তুমি? এই গাছের নিচে বসে কান্না করছো? কে কে আমি রাখি, পাশের গ্রামে থাকতাম। আমার এখন দুকুলে কেউ নেই। এই গ্রামে এসেছিলাম কাজের সন্ধানে, কিন্তু কেউ কোনো কাজ দিল না। তা এবার কান্না থামিয়ে বলো তো দেখি, কি কি কাজ পারো? আমি বাড়ির সব কাজ পারি, রান্না থেকে শুরু করে সব। ভালোই হলো, বেশি দূর যেতে হলো না। আচ্ছা, তুমি আমার সাথে চলো, দেখি আমার বাড়িতে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি কিনা। আপনি এই গ্রামের মোড়ল বুঝি? হ্যাঁ, এবার চলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার আসো তো। কি হলো কি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার কেন করছো? এ কি, এই মেয়ে আবার কে? গিন্নিমা, আমি আপনাদের বাড়ির নতুন কাজের মেয়ে। ভালোই তো ফটর ফটর করো দেখছি। তা সব কাজ পারো তো নাকি? এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা। আর কিছু ভুল হলে একটু শিখিয়ে দেবেন। শুনেছি আপনি নাকি দয়ার সাগর। কোথায় শুনলে এসব কথা? এই তো আসার সময় শুনলাম। লোকে বলা বলি করছিল আপনি নাকি দয়ার শরীর। গ্রামের অসহায় গরিব দুঃখীদের আপনি কত সাহায্য করেন। আরে, ওরা একটু বেশি বলেছে। যা, তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য শরবত নিয়ে যাচ্ছি। যাক, কাজ হয়েছে। এবার সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। এমা, গিন্নিমা, এসব আপনি কি বলছেন? আপনারা বরং ঘরে যান, আমি শরবত করে আনছি। আচ্ছা, এদিকের হাতের কাজগুলো শেষ করে রান্নাটা বসিয়ে দিস। তারপর তারা ঘরে চলে যায়, আর রাখি একটু পর শরবত নিয়ে তাদের ঘরে যায়। গিন্নিমা, এই নিন আপনাদের শরবত। তা গিন্নিমা, কি রান্না করব? আজ ইলিশ মাছ রান্না করিস তো, দেখবো তোর হাতের রান্না কেমন। বাহ, শরবতটা তো দারুণ হয়েছে খেতে। রাখি, এই রাখি, তাড়াতাড়ি এদিকে আয়। কিরে রাখি? কি হলো গিন্নিমা,
এভাবে ডাকছেন কেন? রাখি, তাড়াতাড়ি যা, গ্রামের বৌদ্ধ মশাইকে খবর দে। তোর বড়বাবু যে কেমন করছে, বিছানা থেকে উঠতে পারছে না। বৈদ্যকে খবর দিয়ে কোনো লাভ হবে না। এ হলো আমার তৈরি বিষ, এর প্রতিষেধক শুধু আমার কাছেই আছে। রাখি, তোর মাথা খারাপ হলো নাকি? কি সব বলছিস তুই? 20 বছর আগের কথা মনে আছে কি? এ বাড়ি ছিল আমার দাদুর। দাদু তোদের ধার হিসেবে দিয়েছিল, কারণ তোদের কোনো থাকার জায়গা ছিল না। কে 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 তুই বল? একবার সুস্থ হতে দে, তারপর তোকে শুলে চড়াবো। তোরা কে, কোথায় আছিস? কোনো লাভ নেই, আমি হলাম নীলকান্ত জমিদারের নাতনি। প্রতিশোধ নিতে এসেছি। তোর হাতে আর 30 মিনিট সময় আছে। আমার স্বামীকে বাঁচাতে কি করতে হবে বলো, আমি তাই করব। শুধু আমার স্বামীকে বাঁচিয়ে দাও। এটা হলো এই বাড়ির দলিল। শুনেছি মোড়ল নাকি এই বাড়ি আপনার নামে করেছে, তাই আপনি এই কাগজে একটা টিপসই দিয়ে দিন। না গিন্নি, তোমার কিছু হবে না, তুমি এ ভুল করো না। মোড়লের কথা উপেক্ষা করে মোড়লের স্ত্রী সেই দলিলে টিপসই দিয়ে দেয়। এই নে, এটা তোর স্বামীকে খাইয়ে দে, আর এখান থেকে অনেক দূরে চলে যা। ধার করা বাড়িতে আর থাকতে পারবি না তোরা। তারপর তারা বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। দাদু দেখো, আজ তোমার ধার দেওয়া বাড়ি আমি উদ্ধার করেছি, কিন্তু আফসোস তুমি দেখে যেতে পারলে না। মা গৌরী, গৌরী! হ্যাঁ বাবা, ডাকছো কেন বলো? আমি জমিতে কাজ করতে গেলাম, দুপুর হলে আমার জন্য খাবার নিয়ে জমিতে আসিস তো মা। কি সব বলছো তুমি বাবা? আমি জমিতে যাব মানে? তাও আবার এই রোদে? না না বাবা, আমি এই রোদে বাহিরে যেতে পারবো না। বাহিরে গেলে যে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। কি সব বলছিস রে মা? বাবার জন্য তুই খাবার নিয়ে যেতে পারবি না? না বাবা, আমি যেতে পারবো না। দেখেছো মেয়ের কথাবার্তা, সে নাকি খাবার নিয়ে যেতে পারবে না। ওগো, তুমি কাজে চলে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে যাব। বেশ, তাই করো। এ রোদে যদি আমি যাই তাহলে আমার চেহারা কালো হয়ে যাবে, আর সবাই আমায় দেখে হাসাহাসি করবে। এ কথা বলে গৌরী সেখান থেকে চলে গেল। গৌরী দেখতে অনেক সুন্দর ছিল, তাই সে অনেক অহংকার করত, আর যারা দেখতে কালো তাদের দেখে হাসি ঠাট্টা করত। একদিন সকালবেলা, গৌরী, গৌরী, কোথায় তুই? হ্যাঁ মা, বলো, ডাকছিলে কেন? মারে, নদী থেকে একটু জল নিয়ে আয় তো। ঠিক আছে মা, আনছি। এখন তো বাহিরের আবহাওয়াটা অনেক ভালো, তাই আমার চেহারার কোনো ক্ষতি হবে না। এ কথা বলে গৌরী কলসি নিয়ে জল আনতে যায়, আর গিয়ে দেখে নদীর পাড়ে একটি মেয়ে থালা বাসন মাজছে। কিরে মেয়ে, এখানে তুই কি করছিস? দেখতেই তো পাচ্ছ, আমি আমার থালা বাসনগুলো মাজতেছি। হ্যাঁ, তোর সাথে এই কাজটি যায়, কারণ তুই তো ছাইয়ের মতো কালো। আর দেখ, আমি জলের মতো পরিষ্কার আর সুন্দর দেখতে, আর এর জন্যই আমি জল নিতে এসেছি। সবই তো ভগবানের দেয়া, তাই এইসব নিয়ে অহংকার করে কি হবে? তুমি তোমার চেহারা নিয়ে খুব অহংকার করছো, তাই না?
আমি অহংকার করব না তো কে অহংকার করবে? তুই। আমি সুন্দর বলেই তো অহংকার করছি। তোর কি হিংসে হচ্ছে নাকি? না না, আমার কোনো হিংসে হচ্ছে না, কারণ আমার যা চেহারা আছে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট না হওয়া ছাড়া যে কোনো উপায় নেই। তুই বরং সারাদিন এখানেই থাক, আমি চলে যাই। বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। এ কথা বলে গৌরী জল নিয়ে সেখান থেকে চলে যায় আর মাকে গিয়ে বলে, এই যে মা, জল নিয়ে এসেছি। আমি আর এখন কোনো কাজ করতে পারবো না, আমি ঘরে গেলাম। এই মেয়েকে দিয়ে আমি কোনো কাজ ভালোভাবে করাতে পারি না। মেয়ে যে আমার কোনো কথাই শুনতে চায় না। এই মেয়েকে নিয়ে যে আমি কি করব? এরপর গৌরীর মা কাজ করতে থাকে। আর একদিন গৌরীকে পাত্রপক্ষ দেখতে আসে। চল বাহিরে চল, তোকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে। বাহ, মেয়ে ভারী সুন্দর। কি মোহন বাবা, পাত্রী পছন্দ হয়েছে? হ্যাঁ ঘটক সাহেব, পাত্রী আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু আমার পাত্রকে পছন্দ হয়নি। কি বাজে দেখতে পাত্র, কি কালো। বাবা, এই তুমি কাকে নিয়ে এসেছো? এরকম কালো পাত্রকে আমি বিয়ে করতে পারবো না। আরে মা, কিসব বলছিস? থাম এবার, এসব কথা বলতে নেই। কেন বাবা, যা সত্যি আমি তো তাই বলেছি। তুমি কি জানো না নাকি তোমার মেয়ে দেখতে অনেক সুন্দর? আর এরকম কালো পাত্রের সাথে আমার কি যায় নাকি? কি ব্যাপার দাদা, আপনার মেয়ে এসব কি বলছে? আমাদের তো অপমান করছে। অপমান করার মতো হলে তো করতেই হবে, তাই না? আপনার মেয়ে এই কাজটি একদম ঠিক করলো না। এর ফল ভালো হবে না। অহংকারের পরিণতি একদিন ঠিক হবে। চলুন ঘটক সাহেব, আমিও এরকম মেয়েকে বিয়ে করতে চাই না, যার মন মানসিকতা এত নিচু। এ কথা বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে গেল। এটা তুই কি করলি মা? তাদের সামনে এভাবে কথাগুলো কেন বললি? তোর এই কাজ করা আসলেই উচিত হয়নি। আমাদের কোনো কিছু নিয়ে এত অহংকার করতে নেই। মা, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না তো। এ কথা বলে গৌরী তার ঘরে চলে গেল। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। আর একদিন গৌরী হাঁটতে হাঁটতে এক কাদা ভরা গর্তে পড়ে যায়, যার কারণে গৌরীর পুরো শরীরে কাদা লেগে যায়। সেই কাদায় ছিল অনেক জীবাণু। কাদা ভরা শরীর নিয়ে গৌরী বাড়িতে যায়। কিরে মা, এ তোর কি অবস্থা হয়েছে? পুরো শরীরে যে কাদা লেগে গেছে। হ্যাঁ মা, আমি যে এক কাদা ভরা গর্তে পড়ে গিয়েছিলাম। এবার তাহলে গোসলটা সেরে নে। এরপর গৌরী গোসল করে নেয়। সে দিনটা কেটে যায়। পরদিন সকালে গৌরী ঘুম থেকে উঠে তার চেহারা দেখতে যায়। আরে এ কি? এসব কি উঠেছে আমার মুখে? মা, দেখে যাও। আরে কি হলো? ডাকছিস কেন? এ কি, তোর মুখের এই অবস্থা কেন? তোর মুখে তো অনেক দাগ উঠেছে, আর দেখতেও অনেক খারাপ লাগছে। এবার আমার কি হবে মা? আমার এত সুন্দর চেহারা যে নষ্ট হয়ে গেল। এবার তো সবাই আমাকে দেখলে হাসাহাসি করবে। দেখলি তো মা, অহংকারের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। হ্যাঁ মা, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। এভাবেই অনেকদিন কেটে যায়। চাষির অহংকারী মেয়ের কথা চারদিকে ছড়িয়ে পড়ে, আর চেহারা খারাপ হয়ে যাওয়ার কারণে গৌরীকে কেউ আর বিয়ে করতে চায় না। আমি যে আমার অহংকারের শাস্তি ভোগ করছি।